কর ব্যবস্থাপনাকে দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এনবিআরকে আস্থার প্রতিষ্ঠানের রূপ দেওয়ার আহ্বান। অবশেষে পরিবর্তন হচ্ছে অর্থবছর। উন্নয়ন কার্যক্রমের গতি ফেরানোই সরকারের মূল লক্ষ্য। কমবে অর্থের অপচয়। ভৌগোলিক নৈকট্যকে অর্থনৈতিক সুবিধায় রূপান্তরের আহ্বান বাণিজ্য মন্ত্রীর। সচিবালয়ে ভারতীয় শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক। দর্শক আমন্ত্রণ বিজনেস শুরুতে আপনাদের সাথে আছে আমি কাশফিয়া রুহি। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কর ব্যবস্থাপনাকে সহজ ও দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, একই করদাতার উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধির চেষ্টা কখনোই টেকসই পদ্ধতি নয়। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে মানুষের আস্থার প্রতিষ্ঠানের রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, অতীতের ঘটনা ভুলে সৎ ও যোগ্য কর্মকর্তাদের জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি করবে সরকার। রাজস্ব আদায়ের কৌশল ও করণীয় ঠিক করতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় রাজস্ব সম্মেলনের, যেখানে চলতি বছরের 6 লাখ কোটি টাকার বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সরকারের নীতি ও পরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি এ খাতের সংকট আর সম্ভাবনা নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী। সে আলাপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আন্দোলনের দায়ে অনেক কর্মকর্তার বরখাস্ত, দণ্ড ও বিভাগীয় শাস্তি নিয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ চান আগতরা। প্রধানমন্ত্রীও আশ্বাস দেন, সৎ ও যোগ্যদের বিষয়ে বিবেচনা করবে তার সরকার। আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সরকারের অবস্থান থেকে আমরা অবশ্যই চেষ্টা করব দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলিকে প্রায়োরিটাইজ করতে। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি এবং সেই জন্য সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। এ সময় করদাতাদের সাথে রাজস্ব কর্মকর্তাদের আস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। বলেন, দেশে কর ভিত্তি এখনো সংকীর্ণ। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরো শক্তিশালী করা প্রয়োজন। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। বিশ্বে ব্যবসার নতুন নতুন মডেল তৈরি হচ্ছে জানিয়ে এনবিআর কর্মকর্তাদের বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জনের উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার একটি সমৃদ্ধ, বিনিয়োগ বান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়তে চায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। পরে সম্মেলনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে পরিবর্তন হচ্ছে অর্থবছর। 2028 সালের এপ্রিল থেকে হবে অর্থবছর গণনা। দীর্ঘ সময় ধরে পরিবর্তনের চিন্তা ছিল, তবে সেই পালে হাওয়া দিল বিএনপি সরকার। মূলত উন্নয়ন কাজে গতি ফেরানোই এই পরিবর্তনের লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশ তাদের সুবিধাজনক সময়ে পরিবর্তন করেছে অর্থবছর। এক্ষেত্রে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ধারা এতদিন ধরে রেখেছিল বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির গতি ফেরাতে সম্ভাব্য সব ধরনের পরিবর্তন নিশ্চিতের বিকল্প নেই। বর্ষাকাল,
স্বাভাবিকভাবেই কয়েক মাস ধরে সঙ্গী হয় ঝড় বৃষ্টি। মে জুন থেকে শুরু হয় দুর্ভোগ, এতে থমকে যায় অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড। বাংলাদেশে জুলাই থেকে শুরু হয় অর্থবছর। জুনে অর্থবছরের শেষ মাসে যখন কাজ শেষ হবার ব্যস্ততা এবং শুরুর মাস জুলাইতে নব উদ্যমে কাজ শুরু হবার সময়, তখনই নেমে আসে বিরূপ আবহাওয়ার খড়ক। তাই দীর্ঘদিন ধরে চলছিল আলোচনা। অবশেষে অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিল বর্তমান সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী 1 এপ্রিল থেকে 31 মার্চ নির্ধারিত হচ্ছে অর্থবছর। 2027-28 অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর বিবেচনা হবে। পরের অর্থাৎ এপ্রিল মার্চ সময় হবে 2028-29 অর্থবছর। এই যে পরিবর্তন, সেটার সঙ্গে সঙ্গে কিন্তু যে মানি ট্রান্সফার, যে বাজেট অ্যালোকেশন যেটা হচ্ছে, যে তার যে ডিসবার্সমেন্ট, তো সেটাও কিন্তু জড়িত। এবং এই উন্নয়ন কাজগুলো যদি এই এপ্রিল মাস থেকে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম 3-4 মাসের মধ্যে এই প্রকল্পগুলো অনেকটাই অগ্রগতি হবে এবং এতে করে যে অর্থের অপচয় সেটা কিন্তু কমে যাবে। মূলত ব্রিটিশ এবং পাকিস্তান আমলের ধারা অনুযায়ী দেশে চলে আসছে অর্থবছর গণনা। এই সময়ে এখনও অর্থবছর গণনা করে এই এলাকার মধ্যে শুধুমাত্র পাকিস্তান। এপ্রিল থেকে অর্থবছর শুরু করে ভারত, যুক্তরাজ্য, হংকং, কানাডা সহ কয়েকটি দেশ। এছাড়া যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, থাইল্যান্ডের অর্থবছর 1 অক্টোবর থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত। আর 1 জানুয়ারি থেকে অর্থবছর শুরু করে চীন, রাশিয়া, ব্রাজিল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ। জুলাই মাসের থেকে যে অর্থবছর শুরু করছি, তারপর পরই তো ঝড় ঝাপটা ইত্যাদি আসে, ফলে লোকের কাছে চাওয়া যায় না, দেরি হয় কর নিতে দিতে। এটা এপ্রিল হলে এপ্রিল মার্চ, এপ্রিল মে জুনের মধ্যে আমার রেভিনিউ ট্যাক্স নেওয়ার ব্যাপারটা সহজ হয়ে যায়। আবার ওদিকেও মার্চ পর্যন্ত আসাতে আমার হিসাব কিতাবেরও সুবিধা হয়। প্রশ্ন হচ্ছে, অর্থবছর পরিবর্তনের ফলে কি ধরনের সুবিধা মিলবে? বলা হচ্ছে, বৃষ্টির কারণে প্রকল্প বাস্তবায়নে তড়িঘড়ি নিম্নমানের কাজ এবং অর্থের অপচয় হয়। অর্থবছরের শেষ 3 মাস বর্ষার কারণে থমকে যায় সড়ক, সেতু ও পানি এবং স্থানীয় সরকারের অবকাঠামোগত উন্নয়ন কাজ। ভারী বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার কারণে নির্মাণ কাজও অসম্ভব হয়। পরিবর্তনের ফলে উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, দরপত্র, কাজ বাস্তবায়ন ও বিল পরিশোধে ফিরবে গতি। এটা আসলে সবার সাথে একটা ইনক্লুসিভ স্টেক হোল্ডার কনসালটেশন করে যদি একভাবে করতো, সবার জন্য সমান, তাহলে এটা যুক্তিসম্মত হতো। এখন দেখা যাচ্ছে কেউ মেনটেন করছে জুলাই টু জুন, কেউ মেনটেন করছে জানুয়ারি টু ডিসেম্বর, আবার কেউ ধরেন আপনার যে মিড টার্ম আপনার অক্টোবর টু সেপ্টেম্বর। এখন সরকার বলছে এপ্রিল টু মার্চ, এটাকে ইউনিফাইড করতে হবে। 2010 সালে অর্থবছর পরিবর্তনের উদ্যোগ নেয় অর্থ মন্ত্রণালয়। তারপর 2015 সালে অর্থবছরেও পরিবর্তনের ইস্যুতে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের পরামর্শ আমলে নেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থ বছরটাকে জানুয়ারি ডিসেম্বর করত। আমি এটা 15 বছর যাবৎ বলে আসছি। একবার মাত্র মুহিত সাহেব বলছিলেন, আর এটা খুব ভালো কথা বলছে, 16-17 সনে এটা তো করা দরকার। এর বাইরে এর ফলে কিন্তু অনেক টাকা বেঁচে যেত। তবে চলতি অর্থবছরের বাজেট আলোচনায় অর্থবছর জানুয়ারি ডিসেম্বর করার প্রস্তাব দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ সিআইআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, উভয় দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হবে, ফিরিয়ে আনাতে হবে বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ। মন্ত্রী বলেন, বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক ব্যবস্থা, বাস্তবতা পারস্পরিক সহযোগিতার বড় সুযোগ তৈরি করেছে। আন্তঃআঞ্চলিক বাণিজ্য তুলনামূলক কম উল্লেখ করে মন্ত্রী বলেন, অর্থনৈতিক সংযোগ বাড়ানো গেলে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। বৈঠকে ব্যবসায়ী ও পেশাজীবীদের ভিসা জটিলতা নিয়েও আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে নিয়মিত যাতায়াতকারীদের জন্য কয়েক মাস পরপর নতুন ভিসার আবেদন বাস্তবসম্মত নয়। দীর্ঘমেয়াদী ভিসা ব্যবস্থার বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা প্রয়োজন। ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটো বিষয়ে টাস্ক ফোর্স করার, একটি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্ক ফোর্সের প্রস্তাব দিয়েছেন।
শিল্পে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, উৎপাদনে ফিরেছে অনেক কারখানা, তবে তা এখনও যথেষ্ট নয়। এরই মধ্যে অনেক অর্ডার বাতিল হবার খবর মিলছে। জ্বালানি পরিস্থিতির খোঁজ নিচ্ছেন বিদেশি ক্রেতারাও। ব্যবসায়ীরা বলছেন, শিল্পে গ্যাসের ব্যাকআপ প্ল্যান চূড়ান্ত করা জরুরি। আগামীতে বিকল্প জ্বালানির বয়লার বা জেনারেটর কিনতে হলে দরকার হবে প্রণোদনাও। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। গ্যাস আর বিদ্যুৎ নিয়ে ভীষণ বিপদে শিল্প কারখানা। নিরবচ্ছিন্ন সরবরাহ কখনোই মিলে না, তবে বড় সংকটের শুরু গেল মাসে আগুনে একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পর থেকে। সেই জেরে গেল সপ্তাহে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হয় অনেক কারখানাকে। বলা হচ্ছে শনিবার ভোর থেকে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। সরেজমিনে শিল্পাঞ্চলে গিয়েও একই চিত্রের দেখা মেলে, তবে ভোগান্তি কমেনি। একদিকে দেশে গ্যাসের সংকট এবং সেই সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই গ্যাস এবং বিদ্যুতের উভয় সংকট কতটা তীব্র এবং বিপদের কারণ হতে পারে সেটি কিন্তু এই ধরনের একটি শিল্প কারখানায়, যেগুলো সাধারণত শিল্পাঞ্চলে অবস্থিত, সেখানে আসলে খুব ভালো মতো টের পাওয়া যায়। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা থাকা অবস্থাতেই একাধিকবার লোডশেডিং হয়েছে, যে কারণে শ্রমিকদেরকে কিছুটা আগেভাগেই বিরতিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিকল্প উপায়ে তাদেরকে ডিজেল বা ফার্নেস অয়েল পুড়িয়ে অর্থাৎ জেনারেটরকে ব্যবহার করে বিদ্যুতের উৎপাদন সচল রাখতে হচ্ছে। অন্যদিকে যেসব যন্ত্রাংশ গ্যাসের মাধ্যমে চলে সেগুলো একেবারেই গ্যাস ছাড়া তো চলার উপায় নেই। বিকল্প উপায়ে যদি তারা জ্বালানি সংগ্রহ করেন সেখানে হয় তাদেরকে নাজেহাল হতে হচ্ছে, অথবা সেখানে উৎপাদন ব্যয় বহুলাংশে বেড়ে যাচ্ছে। গাজীপুর জেলা ও মহানগর মিলে কারখানার সংখ্যা প্রায় ৩,৫০০। এর মধ্যে গ্যাস সংকটে গড়ে ১৫% কারখানার উৎপাদন বন্ধ। বিদেশের অর্ডার বাতিল হবার খবর মিলছে অহরহ। শিপমেন্ট দেরিতে হওয়ায় জরিমানা গুনতে হচ্ছে অনেককে। সাভারে আগের চেয়ে গ্যাস সরবরাহ বাড়লেও পিছু ছাড়ছে না বিদ্যুতের লোডশেডিং। পোশাক কারখানার ডাইং, ওয়াশিং ও ফিনিশিং বিভাগে দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক শিল্পে বসিয়ে রাখা হয়েছে জনবল। একই চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জের নিটওয়্যার শিল্পেও। তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে বন্ধ ছিল নরসিংদীর প্রায় ৮০% টেক্সটাইল, ডাইং ও প্রিন্টিং কারখানা। সম্প্রতি গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, তারপরও বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে দেখা গেছে অনেককে। বিপদে আছেন খাদ্য, ওষুধ ও সিরামিক উৎপাদকরাও। অলরেডি আমাদের বেশ কিছু অর্ডার ড্রপ করছে কাস্টমার, কারণ ডিউ টু আমরা ঠিক সময় শিপমেন্টটা করতে পারতেছি না। আর আপনি জানেন গার্মেন্টসটা একটা চেন ওয়াইজ কাজ। যদি কোনো কারণে যদি একদিন পিছিয়ে কাজ হয় বা 1 ঘন্টা লোডশেডিং হয়, ওইটা সারাদিন ওটা আর ব্যাকআপ দেওয়া সম্ভব হয় না। 24 ঘন্টার মধ্যে আমি গ্যাস পাচ্ছি, টোটালি 6 ঘন্টা। সেটা হচ্ছে মাঝরাতে আসে আর দুপুরবেলা হয়তো 1 ঘন্টা আসে। এই সময় আমরা অপেক্ষা করি যে কখন গ্যাসটা আসবে, কোন মালের প্রায়োরিটিটা আমার বেশি, আমি এইটা দিয়ে আমি সমাধান করার চেষ্টা করতেছি। তো আমার যে এক্সপেকটেশন যে আমার ডেইলি প্রোডাকশন হবে আমার 20,000, আমি করতে পারতেছি 3-4 হাজার। দায়িত্বের প্রথম 6 মাসে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বড় পরীক্ষা দিতে হলো সরকারকে। সহসাই যে সম্পূর্ণ সমাধান মিলবে না সে কথা আগেভাগেই স্বীকার করে নিয়েছেন নীতি নির্ধারকরা। নতুন এলএনজি টার্মিনাল নির্মাণেও দরকার হবে কমপক্ষে 3 বছর। সেই ধাক্কা কিভাবে সামাল দেবে বাংলাদেশ? এক্সপোর্টের টার্গেট তো পরের কথা, আসলে বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারের আসলে খুব বেশি করণীয় নাই, বাট আমি মনে করি যে একই সাথে যে ফ্যাসিলিটিগুলো যে নষ্ট হলো বা এটা আগামীতে যে হবে না তারও কোনো গ্যারান্টি নেই। ফলে আমাদের মনে কুইক একটা কোনো ব্যবস্থা নেওয়া উচিত, যে যেখানে আমাদের নেক্সট যদি এরকম কোনো ডিজাস্টার হয় সেখানে আমরা কীভাবে ব্যাকআপ দিতে পারবো। বয়লার, জেনারেটর, আপনার সফট লোন দিতে সমস্যা কোথায়? 2.5% আপনি সফট লোন দেন, এর সব জায়গায় তো আমার অ্যাড করা দরকার নেই। জায়গা থেকে আমরা ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্টের জন্য আমরা একটা লোনের কথা আমাদের প্রয়াত প্রেসিডেন্ট সহ আমরা অনেক ফাইট করে এটা নিলাম। বিশ্বাস করেন আজকে পর্যন্ত কোনো এসএমই লোন পায়নি। দেশে দ্রুত ফুরিয়ে আসছে গ্যাসের মজুদ। ধারণা করা হচ্ছে চলমান গ্যাস কূপে উৎপাদন শূন্যের কোঠায় নামবে 2031 সালেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে অগাস্টে 4টি কার্গো আসার কথা, কিন্তু গতকাল পর্যন্ত একটিও দেশে পৌঁছায়নি। ফলে গ্যাসের সরবরাহ নিয়ে আবার অনিশ্চয়তার তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জরুরি দরপত্রের মাধ্যমে আরও 5 কার্গো এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি বিভাগের অনুমোদনে এলএনজি আমদানি তদারক করে পেট্রোবাংলা। আমদানির দায়িত্বে রয়েছে পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড। মাসে সাধারণত 10টি কার্গো আমদানি করা হয়। টার্মিনালে ত্রুটি থাকায় অগাস্টে 9টি কার্গো আসার কথা। এর মধ্যে 3টি দরপত্রের মাধ্যমে, একটি দীর্ঘমেয়াদী ও একটি স্বল্পমেয়াদী চুক্তির আওতায় এবং 4টি সরাসরি
ক্রয় পদ্ধতিতে কেনা। দরপত্রে কেনা 3টি কার্গোর মধ্যে 2টি ইতিমধ্যেই গ্যাস সরবরাহ করছে, অন্যটি 20 অগস্ট আসার কথা। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার থেকেও একটি কার্গো পাওয়া গেছে। সৌদি আরামকোর সঙ্গে স্বল্পমেয়াদী চুক্তির আওতায় একটি জাহাজ বঙ্গোপসাগরে পৌঁছেছিল, তবে স্থানান্তরের ঝুঁকি থাকায় ওই কার্গো থেকে এলএনজি নিতে রাজি হয়নি টার্মিনাল। অনলাইনে অপপ্রচার ও ভুয়া তথ্যে বেশ বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়, বিশেষ করে এসব ভিডিও ও কন্টেন্টের শিকার যখন পরিবারের ছোট সদস্যরাও। মন্ত্রণালয়, সাইবার টিম ও বিটিসিএল মিলে চেষ্টা চলছে এই চিত্র বদলানোর। সকালে ইনফরমেশন ইন্টিগ্রিটি বিষয়ক সভায় এমন তথ্য জানান টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। বলেন, ডিজিটাল মাধ্যমে সঠিক ও মানসম্মত তথ্যের প্রবাহ সরাসরি জনপরিসরের আলোচনা, নাগরিকদের অংশগ্রহণ এবং সামাজিক মেলবন্ধনকে প্রভাবিত করে। দেশ যখন একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতের দিকে আগাচ্ছে, তখন বিশ্বাসের জায়গাটিকে কেন্দ্র রাখতে হবে। তাই তথ্যের যথার্থতা ও শুদ্ধতা নিশ্চিত করা শুধু প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, এটি সমাজ ও রাষ্ট্রের যৌথ সামাজিক দায়িত্ব। আমরা সত্যিই খুব বিব্রত হই, বিশেষ করে যখন পরিবারের সদস্যরা, ছোট ছোট বাচ্চারা এসব কন্টেন্ট দেখে। আমাদের টিম এবং বিটিসিএল সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের মাত্র 6 মাস পার হলো। এসব বিষয়ে গুছিয়ে সঠিক লাইনে আনার জন্য আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে, এজন্যই আমরা কাজ করছি। দেশে সারের কোনো ঘাটতি নেই, বরং উদ্বৃত্ত আছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। বলেন, যে সংকটের কথা বলা হচ্ছে তা পরিকল্পিত ষড়যন্ত্র। দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, যারা সার সংকটের ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। উৎপাদিত পেঁয়াজ স্টোরেজ করার ব্যবস্থা করছে সরকার। এতে 3 লাখ টন পেঁয়াজ স্টোরেজ করা যাবে বলে জানান মন্ত্রী। দাবি করেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ করা গেছে। আগামী বছর থেকে যেন কাঁচামরিচ আমদানি করতে না হয় সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। টমেটো ও আদার ক্ষেত্রে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আমিনুর রশিদ। এখন থেকে প্রতি মাসে 3.5 লাখ থেকে 4 লাখ কৃষককে কার্ড দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সারে কোনো রকম কোনো শর্টেজ নাই, সাপ্লাস আছে আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। অ্যাকচুয়ালি এই সারের যে ক্রাইসিসটা, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এটা প্ল্যান ওয়াইজ একটা ষড়যন্ত্রের অংশ। রংপুর হিমাগার ভাড়া সমন্বয় না করে উল্টো চেম্বার অফ কমার্সকে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অভিযোগ উঠেছে হিমাগার মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোস্তফা আজাদ চৌধুরীর বিরুদ্ধে। দুপুরে নগরীর মহিগঞ্জে সমিতির কার্যালয়ে এইসব কথা জানায় আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। এ সময় আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জানান, ডিসি অফিসের গঠিত তদন্ত কমিটি হিমাগারে প্রতি কেজি আলু 2 টাকা 37 পয়সা থেকে 3 টাকা 43 টাকা পর্যন্ত খরচ হওয়ার প্রতিবেদন দিলেও হিমাগারগুলো 60 টাকা পর্যন্ত আদায় করছে। এতে ক্ষতির মুখে পড়েছেন আলু চাষী ব্যবসায়ীরা। বক্তারা অভিযোগ করেন, বাবু চৌধুরী ফ্যাসিস্ট আমলেও হিমাগার ভাড়া বাড়িয়ে সুবিধা নিয়েছেন। এখন তিনি চেম্বার অফ কমার্সকে ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছেন। সংবাদ সম্মেলনে সরকারের প্রতিবেদন অনুযায়ী হিমাগার ভাড়া সমন্বয় করার দাবি জানায় বক্তারা। রাজশাহীর রেশম শিল্প পুনরুজ্জীবিত করতে সরকার সচেষ্ট রয়েছে। বাংলাদেশ চীন যৌথ অংশীদারিত্বে কাজটি হতে পারে, এমনটাই বলেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। সকালে চীনের ঝেইজিয়াং সাইটেক ইউনিভার্সিটির একটি বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে রাজশাহীর রেশম কারখানা পরিদর্শন করেন তিনি। এই সময় প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে খুলনা ও সিরাজগঞ্জের 3টি কারখানা বেসরকারি খাতে চালু করা হয়েছে, আরও কয়েকটি কারখানা চালুর প্রক্রিয়া চলছে। রাজশাহীর জিআই পণ্য রেশম শিল্প নিয়ে কাজ করতে প্রধানমন্ত্রীও আগ্রহী। পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ও চীনের ঝেইজিয়াং সাইটেক ইউনিভার্সিটির যৌথ সম্মেলনে অংশ নেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী এবং এই জিআই পণ্য রাজশাহী শুধু এটা না, বাংলাদেশের একটা ঐতিহ্য। আমরা এটাকে পুনরুজ্জীবিত করার জন্য আজকের প্রয়াস। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে আমরা দেখতে পাচ্ছি গতকালকের মতো আজও বেশ নিম্নমুখী প্রবণতা। 40 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5773 পয়েন্টে। ডিএসইএসএ 7 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1150 পয়েন্টে। ডিএস30 সূচকে 11 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2164 পয়েন্টে। সকাল থেকে এখন পর্যন্ত সর্বশেষ লেনদেন হয়েছে 998 কোটি 10 লাখ টাকার শেয়ার। প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে 77টির, কমেছে 266টির এবং দর অপরিবর্তিত
অপরিবর্তিত রয়েছে 47টি প্রতিষ্ঠানের। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে ডোমিনেন্স, প্রতিষ্ঠানটি লেনদেন করেছে 52 কোটি 75 লাখ টাকার শেয়ার। দ্বিতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, প্রতিষ্ঠানটি লেনদেন করেছে 51 কোটি 66 লাখ টাকার শেয়ার। তৃতীয় অবস্থানে রয়েছে এনবয় টেক্সটাইলস, প্রতিষ্ঠানটি লেনদেন করেছে 29 কোটি 87 লাখ টাকার শেয়ার। চলে যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। সেখানে প্রধান সূচক সিএসপিআই 110 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,513 পয়েন্টে। সিএসসি এক্সে 66 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 9,452 পয়েন্টে। সিএসই 30 সূচকে 93 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,878 পয়েন্টে। সকাল থেকে লেনদেন হয়েছে এখন পর্যন্ত 7 কোটি 32 লাখ টাকার শেয়ার। প্রতিষ্ঠানের মধ্যে 235টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 71টির, দর কমেছে 134টির এবং দর অপরিবর্তিত রয়েছে 30টির। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট, আর এই ছিল বিজনেস টুরের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।